আজকে একদম প্রথম চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট যেটা বিষয় তুল্যাঙ্ক ভার নিয়ে চলে এসেছি। একদম ভালো করে লক্ষ্য করো, প্রথম থেকে ভালো করে শেষ পর্যন্ত দেখো। তুল্যাঙ্ক ভার ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের ক্ষেত্রে, এটা পরীক্ষাতে প্রায় প্রত্যেক বছরই কোশ্চেন আসে তুল্যাঙ্ক ভার দিয়ে। তুল্যাঙ্ক ভার দেখো, তুল্যাঙ্ক ভার কি, তুল্যাঙ্ক ভারের একক একক আছে কি নেই, প্রত্যেকটা পুরো সম্পূর্ণ ডিটেলস আলোচনা করা হবে। ভালো করে লক্ষ্য করো। প্রথমে দেখো বলা আছে তুল্যাঙ্ক ভার কাকে বলা হবে, কোন একটা মৌলের তুল্যাঙ্ক ভার কাকে বলা হবে। তুল্যাঙ্ক ভার হচ্ছে কোনো মৌলের যত ভাগ ওজন, 1 ভাগ ওজনের হাইড্রোজেন বা 35.5 ভাগ ওজনের ক্লোরিন বা 8 ভাগ ওজনের অক্সিজেনের সঙ্গে যুক্ত থাকে, তত ভাগ ওজনের সংখ্যাটিকে, ওই মৌলের যত ভাগ ওজন তত ভাগ ওজনের সংখ্যাটিকে বলা হবে ওই মৌলের তুল্যাঙ্ক ভার। ভালো করে লক্ষ্য করো, কোনো মৌলের যত ভাগ ওজন, 1 ভাগ ওজনের হাইড্রোজেন বা 8 ভাগ ওজনের অক্সিজেন বা 35.5 ভাগ ওজনের ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে, অথবা যুক্ত হয়ে যৌগ গঠন করছে কোনো মৌলে যত ভাগ ওজন এত ভাগ হাইড্রোজেন এত ভাগ ক্লোরিন এত ভাগ অক্সিজেনের সঙ্গে, অথবা ওই পরিমাণ হাইড্রোজেন অক্সিজেন বা ক্লোরিনকে কোনো যৌগ থেকে প্রতিস্থাপিত করতে পারে। অর্থাৎ ওই পরিমাণ হাইড্রোজেন অক্সিজেন বা ক্লোরিনকে কোনো যৌগ থেকে বাইরে বের করে দিতে পারে। প্রতিস্থাপিত মানে কি অন্য জায়গায় বের করে দিতে পারে, বাইরে যৌগ থেকে বাইরে বের করে দিতে পারে। তাহলে ওই পরিমাণ হাইড্রোজেন অক্সিজেন ক্লোরিনকে কোনো যৌগ থেকে প্রতিস্থাপিত করতে পারে তত ভাগ ওজনের সংখ্যাটিকে, দেখো এখানে ভালো করে লক্ষ্য করো, তত ভাগ ওজনের সংখ্যাটিকে, ওজন বলেনি, ওজনের যে সংখ্যা পাওয়া যাবে মানে কি নিউমেরিক্যাল যেটা পাওয়া যাবে, যে সংখ্যাটা পাওয়া যাবে সেটাকেই বলা হচ্ছে কি ওই মৌলের তুল্যাঙ্ক ভার। তাহলে বলা হচ্ছে যত ভাগ ওজন যুক্ত থাকবে, অথবা কোনো মৌলের যত ভাগ ওজন ওই অত ভাগ হাইড্রোজেন অক্সিজেন বা ক্লোরিনকে কোনো যৌগ থেকে বাইরে বের করতে পারবে বা প্রতিস্থাপিত করতে পারবে, তত ভাগ ওজনের সংখ্যাটিকে বলা আছে। ওজনকে বোঝায়নি, সংখ্যাকে বোঝানো হচ্ছে। তাহলে তত ভাগ ওজনের সংখ্যাটিকে বলা হচ্ছে ওই মৌলের তুল্যাঙ্ক ভার। ভালো করে লক্ষ্য করো, এ একটা মৌল, তার যত ভাগ ওজন, এই ওজনটাই হচ্ছে তুল্যাঙ্ক ভার হবে। যত ভাগ ওজন, 1 ভাগ ওজনের হাইড্রোজেন, 8 ভাগ ওজনের অক্সিজেন বা 35.5 ভাগ ওজনের ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে, অথবা এই পরিমাণ হাইড্রোজেন এই পরিমাণ অক্সিজেন এই পরিমাণ ক্লোরিনকে কোনো যৌগ থেকে প্রতিস্থাপিত করতে পারে কোনো মৌলের যত ভাগ ওজন, এই ওজন নির্দেশক সংখ্যাকে বলা হচ্ছে ওই মৌলের তুল্যাঙ্ক ভার। তাহলে ওজন নির্দেশক সংখ্যা বলা হচ্ছে, এখানে ভালো করে লক্ষ্য করো, সংখ্যাটাকেই বলা হচ্ছে তুল্যাঙ্ক ভার। এখানে কোনো একক কিন্তু বলা হয়নি যে এর ওজনের একক গ্রাম হয়, আমরা জানি। তাহলে একক কোনো বলা হয়নি, সংখ্যাকে বলা হচ্ছে তুল্যাঙ্ক ভার। এই জন্য তুল্যাঙ্ক ভারের কোনো একক থাকে না। ভালো করে মার্ক করে রাখবে যে তুল্যাঙ্ক ভারের কোনো একক নেই, এটা ভালো করে লিখে রাখবে, তুল্যাঙ্ক ভারের কোনো একক নেই। যখন আমরা এরপর বিভিন্ন আলোচনাতে যাব মৌলের তুল্যাঙ্ক ভার, মূলকের তুল্যাঙ্ক ভার, প্রত্যেকটাতে দেখবে একক তুল্যাঙ্ক ভারের থাকবে না। প্রত্যেকটা একক কেন থাকে না, প্রত্যেকটা সূত্র দিয়ে বিশ্লেষণ করে আস্তে আস্তে বলে দেব। দেখো এরপর রাসায়নিক বিক্রিয়া থেকে একদম ক্লিয়ার আইডিয়া পাওয়া যাবে। ভালো করে লক্ষ্য করো, রাসায়নিক বিক্রিয়া থেকে যদি বোঝানো যায় একদম ক্লিয়ার আইডিয়া পাবে। ভালো করে লক্ষ্য করো, Mg প্লাস O2 তার থেকে 2mGO, তাহলে এখানে 2 হবে, ব্যালেন্স করলে 2mg প্লাস O2 তার থেকে কি হবে 2mGO। এবারে দেখো 2mGO কখন হবে, যে 2mg প্লাস O2 থেকে ম্যাগনেসিয়াম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করছে, তার ফরমেশন কি করছে 2mGO। এখানে ভালো করে লক্ষ্য করো, ম্যাগনেসিয়ামের পারমাণবিক ওজন 24, 2 অণু ম্যাগনেসিয়াম আছে বা 2 মোল ম্যাগনেসিয়াম আছে। এই 2 মোল ম্যাগনেসিয়াম কত হবে 24 গুণ 48, তাহলে 48 গ্রাম, 48 ভাগ বলতে পারে। এখানে অক্সিজেনের হচ্ছে পারমাণবিক ওজন 16, দুটো অক্সিজেন আছে এই জন্য 32। তাহলে এখানে টোটাল ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কত পাচ্ছি 48 ভাগ, এখানে 32 ভাগ। 32 ভাগ ওজনের অক্সিজেন যুক্ত হয় 48 ভাগ ওজনের ম্যাগনেসিয়ামের সঙ্গে। 1 ভাগ কত 8 ভাগ কত। আমরা এক্ষুনি কি বলেছি, কোনো মৌলের যত ভাগ ওজন 8 ভাগ ওজনের অক্সিজেনের সঙ্গে যুক্ত হয় তাকে ওই মৌলের তুল্যাঙ্ক ভার বলা হয়। তাহলে এখানে দেখো 8 ভাগ ওজনের অক্সিজেন কত ভাগ মৌলের সঙ্গে যুক্ত আছে, কত ভাগ, এখানে মৌল কত ম্যাগনেসিয়াম, কত ভাগ ম্যাগনেসিয়ামের সঙ্গে যুক্ত আছে 12 ভাগ ম্যাগনেসিয়ামের সঙ্গে যুক্ত আছে। তাহলে ম্যাগনেসিয়ামের তুল্যাঙ্ক ভার কত 12। এরপরে ক্যালসিয়াম হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া ক্যালসিয়াম হাইড্রাইড ফর্মেশন করছে CaH2। এই ক্যালসিয়াম হাইড্রাইড যখন ফর্মেশন করছে তখন ভালো করে লক্ষ্য করো, 40 ভাগ ক্যালসিয়াম 2 ভাগ, ক্যালসিয়ামের পারমাণবিক ওজন 40, হাইড্রোজেনের পারমাণবিক ওজন 1,
তাহলে 1 × 2 দুটো হাইড্রোজেন আছে 2, তাহলে 2 ভাগ হাইড্রোজেন যুক্ত আছে 40 ভাগ ওজনের ক্যালসিয়ামের সঙ্গে। 1 ভাগ হাইড্রোজেন কত ভাগ ওজনের ক্যালসিয়ামের সঙ্গে যুক্ত থাকে সেটাই হচ্ছে ক্যালসিয়ামের তুল্যাঙ্ক ভার। আমরা তুল্যাঙ্ক ভারের সংজ্ঞা কি জানি, 1 ভাগ ওজনের হাইড্রোজেন যত ভাগ মৌলের সঙ্গে যুক্ত থাকবে সেটাই তার মৌলের তুল্যাঙ্ক ভার। তাহলে দেখো 1 ভাগ ওজনের হাইড্রোজেন কত ভাগের সঙ্গে যুক্ত আছে, 20 ভাগের সঙ্গে, তাহলে ক্যালসিয়ামের তুল্যাঙ্ক ভার হবে 20। এখানে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে আমরা ভাগ মানে কোনো একক বসাইনি যে গ্রাম একক কি কিছু একক বসানো হয়নি। যদি এখানে গ্রামে করা হতো, এখানে ধরো গ্রাম করা হচ্ছে, একক আমি বসিয়ে দিচ্ছি, তাহলে এখানে কত হতো 12 গ্রাম হতো। 12 গ্রাম হলে ম্যাগনেসিয়ামের তুল্যাঙ্ক ভার কিন্তু 12 লেখা হতো, গ্রামটা লেখা হয় না, কারণ তুল্যাঙ্ক ভারের একক নেই। 12 গ্রাম এখানে অ্যান্সার বেরোলেও লেখা হবে কত, তুল্যাঙ্ক ভার 12, কারণ এখানে তুল্যাঙ্ক ভারে কোনো একক থাকে না। আচ্ছা, ক্যালসিয়াম প্লাস হাইড্রোজেন, এখানে একই ব্যাপার, যদি গ্রামে করে এখানে 20 গ্রাম অ্যান্সার হতো, তাহলে 1 ভাগ ওজনের হাইড্রোজেন যুক্ত আছে কত, এখানে ভাগটাকে যদি গ্রাম করো 1 গ্রাম হাইড্রোজেন যুক্ত আছে কত গ্রামের সঙ্গে, 20 গ্রাম ক্যালসিয়ামের সঙ্গে, তাহলে এখানে ক্যালসিয়ামের তুল্যাঙ্ক ভার কত 20। ওজন নির্দেশক সংখ্যা বলা হচ্ছে, ওজনটাকে একক দ্বারা প্রকাশ করা যাবে না, ওজন নির্দেশক সংখ্যাটাকে তুল্যাঙ্ক ভার, এই জন্য একক নেই। আরও কিছু লক্ষ্য করো, পরপর করাচ্ছি, দেখো তুল্য একক নেই কেন একটু ডিটেলসে বলে দিই। দেখো তুল্যাঙ্ক ভারের অ্যাকচুয়াল ফর্মুলা ভালো করে মনে রাখবে। ইটাকে যদি তুল্যাঙ্ক ভার দ্বারা প্রকাশ করি তাহলে দেখো মৌলের পারমাণবিক ওজন বা যৌগের আণবিক ওজন বাই তার এন ফ্যাক্টর। এন ফ্যাক্টরটা কি, এন হচ্ছে যে কোনো ইন্টিজার, যে কোনো পূর্ণ সংখ্যা হবে। মৌলের পারমাণবিক ওজন বা যৌগের আণবিক ওজন উপরে বসাবো, নিচে কি বসাবো, এন ফ্যাক্টর। এন ফ্যাক্টরটা কি, মৌলের ক্ষেত্রে এন ফ্যাক্টর হবে যোজ্যতা। মৌলের ক্ষেত্রে কি হবে, এন ফ্যাক্টর যোজ্যতা। মূলকের ক্ষেত্রে এন ফ্যাক্টর কি হবে, মূলকের ক্ষেত্রে এন ফ্যাক্টর হবে যোজ্যতা। তাহলে মৌলের ক্ষেত্রে এন ফ্যাক্টরটা যোজ্যতা, আর মূলকের ক্ষেত্রে এন ফ্যাক্টর কি হবে, যোজ্যতা হবে। এরপর দেখো মূলক হলো, এরপর অ্যাসিড। অ্যাসিডের ক্ষেত্রে এন ফ্যাক্টর কি হবে, অ্যাসিডের ক্ষেত্রে ভালো করে লক্ষ্য করো, এর ক্ষেত্রে হবে ক্ষারগ্রাহিতা। আর এন ফ্যাক্টরটা বেসের ক্ষেত্রে অর্থাৎ ক্ষারের ক্ষেত্রে কি হবে, অম্লগ্রাহিতা। ক্ষারগ্রাহিতা, অম্লগ্রাহিতা এগুলো পরে পাবে, প্রত্যেকটা কিন্তু ইন্টিজার, পূর্ণ সংখ্যা প্রত্যেকটা। আর ওপরে কিন্তু মৌলের ক্ষেত্রে পারমাণবিক ওজন ফিক্সড, যৌগের ক্ষেত্রে আণবিক ওজন একদম ফিক্সড। নিচের এন ফ্যাক্টরটার উপর নির্ভর করবে কার তুল্যাঙ্ক ভার কত। তাহলে মৌলের ক্ষেত্রে উপরে পারমাণবিক ওজন বসাবো, যৌগের ক্ষেত্রে আণবিক ওজন বসাবো, আর নিচে এন ফ্যাক্টর বসাবো। আর লবণের ক্ষেত্রে কি হবে, এন ফ্যাক্টর। লবণের ক্ষেত্রে, সল্টের ক্ষেত্রে দেখো এন ফ্যাক্টর কি হচ্ছে, লবণটাকে দুটো আয়নে ভাঙা হয়, পরে লক্ষ্য করবে ভিডিওতে একদম ডিটেলসে বলা হবে। এখন জেনে রাখো যে দুটো আয়নে ভাঙা হয়, যে কোনো একটা আয়নের সংখ্যা এবং তার চার্জ, এই দুটোর গুণফলকে এন ফ্যাক্টর হিসেবে ধরা হবে। যে কোনো আয়নের সংখ্যা ইনটু চার্জ ইনটু আধান, কত আধান রয়েছে আয়নে সেটা এবং তার সংখ্যা কত, তার গুণফলটাকে কি দ্বারা প্রকাশ করা হবে, এন ফ্যাক্টর দ্বারা প্রকাশ করা হবে। তাহলে এন ফ্যাক্টরটা প্রত্যেকটা কিন্তু ইন্টিজার, মানে এক একটা পূর্ণ সংখ্যা হিসেবে ব্যবহার করা হবে। এখানে এন ফ্যাক্টরের পর কার মান নির্ভর করবে, তুল্যাঙ্ক ভারের মান নির্ভর করবে। মৌলের ক্ষেত্রে শুধু পারমাণবিক ওজন বসাবো, নাহলে অ্যাসিড, বেস বা মূলক বা এই তোমার আছে সল্ট। লবণের ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা আণবিক ওজন বসাবো বা সংকেত ওজন বসাবো, যেটা খুশি বলতে পারো। এখানে তাহলে এই দুটো ওপরে এটা অথবা এটা মৌলের ক্ষেত্রে বা যৌগের ক্ষেত্রে বসাবো, নিচে এন ফ্যাক্টর বসাবো। এন ফ্যাক্টর প্রত্যেকটার ক্ষেত্রে কি বলে দিলাম। এবারে দেখো এককটা কিভাবে হচ্ছে, মৌলের পারমাণবিক ওজন বাই এন ফ্যাক্টর। এন ফ্যাক্টর তো একটা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, তাহলে এন ফ্যাক্টর যেহেতু পূর্ণ সংখ্যা, এর কোনো একক নেই। মৌলের পারমাণবিক ওজনের বলা হয়েছে একদম প্রথম বা দ্বিতীয় ভিডিওতে দেখবে চ্যাপ্টারের, মৌলের পারমাণবিক ওজনের কোনো একক নেই। যৌগের আণবিক ওজনেরও কোনো একক নেই, তাহলে ওপরেও একক নেই, নিচেও একক নেই, তাহলে টোটাল তুল্যাঙ্ক ভারেরও একক থাকবে না।
এই জন্য তুল্যাঙ্ক ভার একটা এককবিহীন রাশি। ভালো করে একদম ডিটেলসে এটা ফলো করবে, পরে পর স্টেপ বাই স্টেপ মৌলের ক্ষেত্রে মূলকের ক্ষেত্রে পর কি হচ্ছে স্টেপ বাই স্টেপ ভালো করে দেখানো হবে। দেখো এরপরে আছে তুল্যাঙ্ক অনুপাত সূত্র। তুল্যাঙ্ক অনুপাত সূত্রটা কি বা তুল্যাঙ্ক অনুপাত সূত্র কাকে বলবো? মৌলগুলির নিজ নিজ তুল্যাঙ্ক ভারের অনুপাতে বা তুল্যাঙ্ক ভারের কোনো সরল গুণিতকের অনুপাতে পরস্পর যুক্ত যৌগ গঠন করে। যদি কোনো যৌগ থেকে একটি মৌল অপর একটি মৌল দ্বারা প্রতিস্থাপিত হয় তবে সেই প্রতিস্থাপন মৌলগুলির তুল্যাঙ্ক ভার অনুপাতে বা তুল্যাঙ্ক ভারের সরল গুণিতকের অনুপাতে ঘটে। তাহলে কি বলছে? মৌলগুলি নিজ নিজ তুল্যাঙ্ক ভারের অনুপাতে পরস্পর যুক্ত হবে এবং যদি কোনো একটা মৌল যৌগের মধ্যে অপর একটা মৌল দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে প্রতিস্থাপনও তুল্যাঙ্ক ভারের অনুপাতে ঘটবে। যেমন দেখ CaCl2, ক্যালসিয়ামের পারমাণবিক কত 40 আর ক্লোরিনের পারমাণবিক কত 35.5। তাহলে এখানে দুটো ক্লোরিন আছে তাহলে ইনটু 2 71। তাহলে এর যদি অনুপাত বের করি কত হবে 20:35.5। তাহলে এখানে দেখো ক্যালসিয়ামের তুল্যাঙ্ক ভার 20 আর ক্লোরিনের তুল্যাঙ্ক ভার কত হবে 35.5। তাহলে দুটোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি, কারণ কি ক্যালসিয়ামের ক্ষেত্রে ক্যালসিয়াম একটা মৌল তার পারমাণবিক ওজন কত 40, ক্যালসিয়ামের যোজ্যতা 2 তাহলে 20 বের হচ্ছে। ক্লোরিনের ক্ষেত্রে দেখো ক্লোরিনের পারমাণবিক কত 35.5, ক্লোরিনের যোজ্যতা 1 সমান 35.5। তাহলে দেখো দুটো যে মৌল পরস্পর যুক্ত একটা যৌগ ফর্মেশন করছে CaCl2, এই ক্যালসিয়াম আর ক্লোরিন যুক্ত হয়ে তারা পরস্পর কিসের অনুপাতে যুক্ত হয়েছে? তুল্যাঙ্ক ভারের অনুপাতে পরস্পর যুক্ত হয়েছে। এরপরে দেখো একটা প্রমাণ রয়েছে A সমান E ইন্টু V, যেখানে A হচ্ছে মৌলের পারমাণবিক ওজন, E হচ্ছে তুল্যাঙ্ক ভার, V হচ্ছে যোজ্যতা। তাহলে এই সম্পর্কটাকে প্রুভ করতে হবে। কিভাবে সম্পর্কটা আমি পাচ্ছি, কিভাবে সম্পর্কটা পাওয়া যাচ্ছে? দেখো A সমান E ইন্টু V বলা আছে, তার মানে মৌলের পারমাণবিক ওজন A, E হচ্ছে তুল্যাঙ্ক ভার, V যোজ্যতা। এবারে যোজ্যতা কাকে বলবো? যোজ্যতা কাকে বলবো আগে বলা হয়েছে, ভালো করে লক্ষ্য করবে আগের ভিডিও। তাহলে যোজ্যতা কাকে বলা হবে? কোনো মৌল যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত থাকে তাকে ওই মৌলের যোজ্যতা বলে। দেখো যোজ্যতা V মানে একটা মৌল V সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত রয়েছে। তাহলে এখানে মৌলের পারমাণবিক ওজন দেওয়া আছে A, তুল্যাঙ্ক ভার মৌলের দেওয়া আছে E আর যোজ্যতা V। যোজ্যতা V মানে মৌলের V সংখ্যক মৌলটা কি যত ভাগ হাইড্রোজেনের সঙ্গে যুক্ত থাকবে সেটাই তার যোজ্যতা। তাহলে এই যত ভাগ বলছি যত সংখ্যক, তাহলে এখানে V যোজ্যতা মানে মৌলটা V সংখ্যক হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে। চলে আসে তাহলে V সংখ্যক হাইড্রোজেনের ভর কত পাবো? একটা হাইড্রোজেনের ভর 1.008, এটা হচ্ছে একটা হাইড্রোজেনের ভর, একটা হাইড্রোজেনের ভর পারমাণবিক ভর বা পারমাণবিক ওজন। তাহলে V সংখ্যক হাইড্রোজেনের ভর কত? V ইন্টু 1.008, এটা হচ্ছে V সংখ্যক হাইড্রোজেনের ভর। যোজ্যতা যেহেতু V, তাহলে যোজ্যতা V মানে V সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত আছে। একটা হাইড্রোজেনের পারমাণবিক ভর 1.008, V সংখ্যক হাইড্রোজেনের পারমাণবিক ভর V ইন্টু 1.008। তাহলে এই V ইন্টু 1.008 এত ভাগ ভরের হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে কে? যেহেতু মৌলের পারমাণবিক ওজন A, তাহলে A ভাগ ভরের মৌলের সঙ্গে যুক্ত আছে। তাহলে এত ভাগ ভরের হাইড্রোজেন যুক্ত হয়েছে কত ভাগের সঙ্গে? যেহেতু মৌলের পারমাণবিক ওজন A, তাহলে A ভাগ ভরের মৌলের সঙ্গে যুক্ত আছে। এক ভাগ ভরের হাইড্রোজেন কত সঙ্গে যুক্ত আছে? আর 1.008। আমরা কি জানি তুল্যাঙ্ক ভার, হাইড্রোজেনের তুল্যাঙ্ক ভার কত 1.008। তুল্যাঙ্ক ভার আমরা কি জানি যে পারমাণবিক ওজন বাই যোজ্যতা। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে পারমাণবিক ওজন কত 1.008 বাই যোজ্যতা 1 সমান 1.008, এটা হচ্ছে হাইড্রোজেনের তুল্যাঙ্ক ভার। তাহলে হাইড্রোজেনের তুল্যাঙ্ক ভার 1.008, এই 1.008 এত ভাগ ভরের হাইড্রোজেন যুক্ত হবে কত? A বাই V ভাগ মৌলের সঙ্গে। এবারে দেখো 1. আমার সংজ্ঞাতে কি ছিল যে এক ভাগ হাইড্রোজেন যত ভাগ মৌলের সঙ্গে যুক্ত হয় ওটা 1.008 বা এক ভাগ বলতে পারো, যেটা খুশি বলতে পারো, 1.00 বলতে পারো বা এক ভাগ বলতে পারো। এখানে 1.008 দিয়ে করা আছে। তাহলে 1.008 ভাগ হাইড্রোজেন যত ভাগ মৌলের সঙ্গে যুক্ত হয় সেটাই তার তুল্যাঙ্ক ভাগ। এখানে দেখো এত ভাগ ভরের হাইড্রোজেন যুক্ত হয়েছে A ভাগ ভরের মৌলের সঙ্গে, যেহেতু মৌলের পারমাণবিক ওজন A এবং Vটা হচ্ছে যোজ্যতা। তাহলে এই V সংখ্যক হাইড্রোজেন পরমাণু মানে V সংখ্যক হাইড্রোজেন পরমাণু কার সঙ্গে যুক্ত আছে? A মৌলের সঙ্গে।
তবেই তো একটা যৌগের সংকেত করব। যখন আমি কোনো একটা যৌগ থেকে ধরো এই সিএল, তাহলে সিএল একটা মৌল, কটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে? একটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে, এই জন্য বলছি ক্লোরিনের যোজ্যতা 1। সেরকম ভাবে এ যখন ভি সংখ্যক হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে যে কোনো একটা এইরকম যৌগ ফরমেশন করবে, তখন কি দেখা যাবে যে তার যোজ্যতা ভি। তাহলে একই রকম, তাহলে ভি ইন্টু 1.008 ভাগ ভরের হাইড্রোজেন যুক্ত হয়েছে এ ভাগ ভরের মৌলের সঙ্গে, যেরকম যেরকম হচ্ছে এই ক্লোরিন, তাহলে ক্লোরিনের পারমাণবিক ওজন এত ভাগ ওজনের ক্লোরিন যুক্ত হয়েছে এত ভাগ ওজনের হাইড্রোজেনের সঙ্গে, যেরকম বলা হয় একই রকম ভাবে এত ভাগ ভরের হাইড্রোজেন যুক্ত এই ভাগ ভরের মৌলের সঙ্গে যৌগের মধ্যে। এবারে এক ভাগ কত মৌলের সঙ্গে যুক্ত আছে, আর 1.008 বা এক ভাগ কত ভাগের সঙ্গে যুক্ত আছে, ওটা এক ভাগও বলতে পারো বা 1.008 ভাগও বলতে পারো। 1.008 ভাগ এখানে করা আছে, তাহলে 1.008 কেটে গেল, এ বাই ভি হলো। এ বাই ভি কি পাচ্ছি, এটা এক ভাগ হাইড্রোজেন কত মৌলের সঙ্গে যুক্ত আছে বা 1.008 ভাগ হাইড্রোজেন কত ভাগ মৌলের সঙ্গে যুক্ত আছে, সেটাই মৌলের তুল্যাঙ্ক ভার পাবো সংজ্ঞা অনুযায়ী। তাহলে এই জন্য ই সমান এ বাই ভি করা আছে, এ সমান ই ইন্টু ভি প্রমাণ হয়ে গেছে। ইন্টু ভি প্রমাণ হয়ে গেল। এবারে এখান থেকে পরপর প্রমাণে যাবে। এরপরে দেখো একটা প্রমাণ আছে, চলো। মৌলের তুল্যাঙ্ক ভার কখনো শূন্য হতে পারে না কেন? তাহলে মৌলের তুল্যাঙ্ক ভারটা কখনো শূন্য হবে না কেন? দেখো, আমরা এক্ষুনি কি প্রমাণ করেছি, ই সমান এ বাই ভি। ই হচ্ছে তুল্যাঙ্ক ভার, ভি যোজ্যতা, এ হচ্ছে পারমাণবিক ওজন। তাহলে এখান থেকে লক্ষ্য করো, এর মানটা কখন শূন্য হবে? যখন এর মান শূন্য হবে। এর মান শূন্য হলে ই সমান কত পাবো? 0 বাই ভি পাবো, তাহলে সমান হবে 0। তাহলে এর মানটা যখন শূন্য হবে তখনই এর মান শূন্য হবে। এটা কি? পারমাণবিক ওজন। মৌলের পারমাণবিক ওজন কখনো শূন্য হয় না, প্রত্যেকটা মৌলের নির্দিষ্ট পারমাণবিক ওজন রয়েছে। যেমন হাইড্রোজেনের 1.008, সোডিয়ামের 23, এরকম প্রত্যেকটা মৌলের পারমাণবিক ওজন রয়েছে। তাহলে পারমাণবিক ওজন কখনো শূন্য হতে পারে না, এই জন্য মৌলের তুল্যাঙ্ক ভার কখনো শূন্য হবে। এবারে দেখো, গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা কাকে বলা হবে? আগে 1 গ্রাম পরমাণু বা গ্রাম পরমাণু সংখ্যা, গ্রাম অণু সংখ্যা, এগুলো আগে বলা হয়েছে। গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা কি? দেখো, পদার্থের ভর বাই তার গ্রাম তুল্যাঙ্ক ভার। পদার্থের একটা ভর দেওয়া থাকবে, সেটা বাই গ্রাম তুল্যাঙ্ক ভার। যেমন 54 গ্রাম এল এর গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা কত? তাহলে 54 গ্রাম অ্যালুমিনিয়াম বলা আছে, তাহলে 54 গ্রাম পদার্থের ভর বসে দিছি ওপরে, বাই তার গ্রাম তুল্যাঙ্ক ভার, মানে তুল্যাঙ্ক ভারটা বের করতে হবে, তার একক, সেটা গ্রাম এককে প্রকাশ করলে গ্রাম তুল্যাঙ্ক ভার পেয়ে যাবো। তাহলে তুল্যাঙ্ক ভার কত অ্যালুমিনিয়ামের পারমাণবিক ওজন কত? ওপরে 27 আর নিচে কত? তার যোজ্যতা 3, তাহলে সমান 9। তাহলে গ্রাম, এটা হচ্ছে তার তুল্যাঙ্ক ভার, একে গ্রাম প্রকাশ করলে 9 গ্রাম হবে। তাহলে তুল্যাঙ্ক ভারটাকে নিচে বসিয়ে দেবো, 54/9 6 হয়ে যাবে তার তোমার গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা। আরেকটা মৌল ধরো 23 গ্রাম সোডিয়ামের গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা চাইছে, গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা। তাহলে 23 গ্রাম সোডিয়াম বলা আছে, কত হবে? ওপরে পদার্থের ভর বসাবো, কত? 23। নিচে কি? নিচে তার গ্রাম তুল্যাঙ্ক ভার। তাহলে সোডিয়ামের গ্রাম তুল্যাঙ্ক ভার বের করি। সোডিয়ামের তুল্যাঙ্ক ভার কত? 23/1। সোডিয়ামের পারমাণবিক ওজন 23 বাই তার যোজ্যতা, মৌল যেহেতু মৌলের সূত্র বসাবো পারমাণবিক ওজন বাই যোজ্যতা, একটু আগে প্রমাণ করেছি। তাহলে 23/23 সমান 1 গ্রাম তুল্যাঙ্ক, তাহলে 1 হবে। গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা কত হলো? 1। এবারে দেখো, তুল্যাঙ্ক ভার নির্ণয়ের কিছু কিছু সূত্র রয়েছে। কার ক্ষেত্রে কি সূত্র অ্যাপ্লাই করা হবে? প্রথমে চলে আসো মূলক। তুল্যাঙ্ক ভার মূলকের ক্ষেত্রে কি হয়? সংকেত ভর বাই যোজ্যতা। তাহলে সংকেত তুল্যাঙ্ক, আগে মূলকের সংকেত বের করবো, সেই সংকেত ভর। সংকেত ভর মানে কি? মূলকের মধ্যে যে পরমাণু আছে তার টোটাল পারমাণবিক ওজনের সমষ্টি, সেটা হচ্ছে সংকেত ভর। তাহলে সংকেত ভর বাই যোজ্যতা। যোজ্যতা মানে মূলকের যত যোজ্যতা, সেটা আমি একদম প্রথম ডেটে বুঝিয়েছিলাম যে মূলকের কি কি যোজ্যতা হয়, মৌলের কি কি যোজ্যতা হয়, একদম প্রথমের ভিডিওতে দেখবে, একদম পুরো ডিটেলসে আলোচনা করা আছে। তাহলে দেখো, এই NO3 তাহলে আগে বের করবো সংকেত ভর। নাইট্রোজেনের কত? পারমাণবিক ওজন 14। প্রত্যেকটা যতগুলো পরমাণু আছে মূলকের মধ্যে, প্রত্যেকটার পারমাণবিক ওজনের সমষ্টিটা হচ্ছে তার সংকেত ভর। তাহলে নাইট্রোজেনের 14, অক্সিজেনের 16 × 3, তাহলে তো 14 প্লাস 48 যোগ করে দেখো, 8 4 12 2 হাতে 1 4 5 6 62 হচ্ছে। তাহলে সংকেত ভর উপরে 62, যোজ্যতা NO3 মাইনাস
NO3 হচ্ছে একটা চার্জ রয়েছে, আমরা কি জানি চার্জ যত তার যোজ্যতা একই, তাহলে ওই জন্য নিচে 1 হয়েছে, 62/62, এটা হচ্ছে তার তুল্যাঙ্ক ভার বেরিয়ে। SO4 2 এর একই রকম দেখো, এটা একটা অধাতব মূলক SO4 2, তাহলে সালফেটের হচ্ছে পারমাণবিক ওজন সংকেত ভার বের করব সালফেট আয়নের, SO4 হচ্ছে সালফেট আয়ন, SO4 সালফারের কত, সালফারের পারমাণবিক ওজন 32 প্লাস অক্সিজেনের পারমাণবিক ওজন কত 16, চারটা রয়েছে, 16 × 4 সমান যোগ করে দেখো 96 হচ্ছে, 16 4 64 আর 32 96, তাহলে এবারে 96 তার সংকেত ভর বেরিয়ে গেল, বাই তার যোজ্যতা কত, চার্জ কত 2 তাহলে যোজ্যতা 2 সমান হবে 48। তাহলে এইভাবে আমরা তুল্যাঙ্ক আর মূলকের বের করব। দেখো মূলকের যেরকম ভাবে বের করা হয়, সংকেত মূলকের যেভাবে তুল্যাঙ্ক ভর বের করা হয়, ঠিক একই রকম আয়নেরও একই রকম বের করানো হবে। আয়নের ক্ষেত্রে শুধু একটু চেঞ্জ হবে, কি চেঞ্জ হবে, চেঞ্জ কিছু না, প্রায় সেম, শুধু একটু লক্ষ্য করো একই রকম পদ্ধতি একই, শুধু একটু চেঞ্জ হচ্ছে নিয়মটা। কি হচ্ছে, যখন আয়নের তুল্যাঙ্ক ভর বের করব যে কোনো আয়নের ক্ষেত্রে, আয়নের সংকেত ভর, তাহলে উপরে আয়নের সংকেত ভর, নিচে আধানের মড, অর্থাৎ তার কত আধান রয়েছে পজিটিভ নেগেটিভ এখানে বসাবো, দিয়ে তার মড নিয়ে নেব। তাহলে Al3+, অ্যালুমিনিয়ামের পারমাণবিক ওজন কত, অ্যালুমিনিয়ামের সংকেত ভর মানে পারমাণবিক ওজন, একটা অ্যালুমিনিয়াম আছে তার পারমাণবিক ওজন 27 বাই +3, দেখো একদম চার চিহ্ন সহ চার্জ বসানো হয়েছে, +3 আধানের মড নেওয়া আছে। আমরা কি জানি, মডের ভেতর থেকে প্লাস থাক মাইনাস থাক যাই থাকে না কেন, মডের ভেতর থেকে যখন বাইরে বেরোবে, মডুলাসের ভেতর থেকে যখন বাইরে বেরোবে তখন সংখ্যাটা সবসময় প্লাসে বেরোবে, তাহলে +3 আছে, মডের মধ্যে নিলে সেই প্লাসই বেরোবে। এরপরে দেখো SO4 2, SO4 2 এর একটু আগে তার পারমাণবিক ওজন, টোটাল সংকেত ওজন কত বের করেছি, সংকেত ভর, তার পারমাণবিক ওজনের সমষ্টি, প্রত্যেকটা পারমাণবিক ওজনের সমষ্টি 96 বাই, এবারে দেখো আধানের মড কত, -2 আধান আছে, তাহলে -2 এর মড নেওয়া হয়েছে, তাহলে 96/2 সমান 48। এই হলো আয়নের তুল্যাঙ্ক ভর নির্ণয়ের সূত্র আর মূলকের তুল্যাঙ্ক ভর নির্ণয়ের সূত্র। এবারে দেখো অ্যাসিডের তুল্যাঙ্ক ভর নির্ণয়ের সূত্র। অ্যাসিড কাকে বলবো, প্রথমে বলে দিই অ্যাসিড কাকে বলবো, অ্যাসিড তো তুল্যাঙ্ক ভর নির্ণয় বলবো, অ্যাসিড কাকে বলবো আগে জানো। অ্যাসিড কাকে বলা হবে, আরহেনিয়াস কনসেপ্ট অনুযায়ী যে সমস্ত পদার্থ জলীয় দ্রবণে H+ আয়ন বর্জন করে তাদেরকে আমরা অ্যাসিড বলি। তাহলে চলো, অ্যাসিডের ক্ষেত্রে তুল্যাঙ্ক ভর নির্ণয়ের সূত্র হচ্ছে আণবিক ভর বাই তার ক্ষারগ্রাহিতা। আর আণবিক ভর তো বোঝা গেল, কিন্তু ক্ষারগ্রাহিতাটা কি সেটা লক্ষ্য করো। ক্ষারগ্রাহিতা অ্যাসিডের ক্ষারগ্রাহিতা কাকে বলা হবে, কোনো একটা অ্যাসিড জলীয় দ্রবণে যোগ করা হলো, সে যত সংখ্যক H+ আয়ন দেবে সেই সংখ্যাটাকে বলা হবে তার ক্ষারগ্রাহিতা। তাহলে অ্যাসিডকে জলীয় দ্রবণে অ্যাড করলাম, সে সঙ্গে সঙ্গে H+ আয়ন ত্যাগ করবে, তাহলে এই যত সংখ্যক একটা অ্যাসিড H+ আয়ন ত্যাগ করবে তার সংখ্যাটাকে বলা হবে অ্যাসিডের ক্ষারগ্রাহিতা। একটি অ্যাসিডের অণু জলীয় দ্রবণে যতগুলি H+ আয়ন দেয় তার সংখ্যাটাকে বলা হচ্ছে অ্যাসিডের ক্ষারগ্রাহিতা। তাহলে চলো এই সেলের ক্ষেত্রে নির্ণয় করি তুল্যাঙ্ক ভর। এই সেলের ক্ষেত্রে তুল্যাঙ্ক ভর নির্ণয় করতে হলে প্রথমে এই সেলের আণবিক ভর উপরে বসাবো। এই সেলের তারা পারমাণবিক ওজনের সমষ্টি তার আণবিক ভর, হাইড্রোজেনের 1, ক্লোরিনের 35.5, টোটাল কত হচ্ছে 36.5, এটা হচ্ছে তার আণবিক ভর বসিয়ে দিলাম, বাই ক্ষারগ্রাহিতা। এই সেলের গঠনটা দেখো, এই সিঙ্গেল বন্ড Cl, তাহলে এখান থেকে এই বন্ডটা ভেঙে একটা H+ আয়ন বাইরে নির্গত হবে, তাহলে যেহেতু একটা H+ বাইরে নির্গত হচ্ছে এই জন্য তার ক্ষারগ্রাহিতা কত হবে, 1 হবে, এই জন্য 36.5/1, তাহলে একটা H+ আয়ন জলীয় দ্রবণে দিচ্ছে বলে তার ক্ষারগ্রাহিতা 1। H2SO4 এর আণবিক ওজন আগে বের করানো হয়েছে, হাইড্রোজেনের 2 প্লাস সালফারের 32 প্লাস অক্সিজেনের 64, চারটা আছে এই জন্য 64, তাহলে টোটাল যোগ করলে কত হবে 98, আণবিক ভর বেরিয়ে গেল। নিচে কি হয়েছে, তার ক্ষারগ্রাহিতা। দেখো H2SO4 এর গঠনটা ভালো করে লক্ষ্য করো। H2SO4 এ দেখতে পাচ্ছ সালফারের সঙ্গে অক্সিজেন দুটো আছে, তার অক্সিজেন চারটা আছে, আর H2 দুটো আছে। এই H গুলো কেবলমাত্র তীব্র তন্মাত্রমূল অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে দুটো হাইড্রোজেন, তাহলে এই বন্ডগুলো ভাঙবে, H+ আয়ন বাইরে নির্গত হবে, তাহলে এখানে দুটো H+ আয়ন বেরিয়ে যাচ্ছে, এই জন্য ক্ষারগ্রাহিতা 2, 98/2 = 49, এটা H2SO4 পাবো। এবারে দেখো, এবারে কোন হাইড্রোজেনটাকে ধরা হবে H+ আয়ন দেবে এরকম হিসাবে, কোন হাইড্রোজেনটাকে ধরা যাবে না, যেটা H+ আয়ন মানে কোনো যৌগ থেকে অনেক হাইড্রোজেন থাকতে পারে একটা অ্যাসিডের যৌগে, সেখানে আমাকে লক্ষ্য করতে হবে কোন হাইড্রোজেনটা H+ আয়ন হিসাবে জলীয় দ্রবণে নির্গত হবে, কোন হাইড্রোজেন H+ আয়ন হিসাবে জলীয় দ্রবণে নির্গত হবে না। যেটা তীব্র তৈলাক্ত মৌলের সঙ্গে যুক্ত থাকবে
সেটাই কেবলমাত্র, যেটা তীব্র তৈলাক্ত মৌলের সঙ্গে যুক্ত থাকবে সেটাই কেবলমাত্র কি হবে, জলীয় দ্রবণে H+ আয়ন হিসাবে নির্গত হবে। তিনটা উদাহরণ দেওয়া আছে, H3PO4, H3PO3, H3PO2। দেখো এই যে তিনটে যৌগ দেওয়া আছে, তিনটে অ্যাসিড, এখানে H3, H3PO4, H3PO3, H3PO2 তিনটের গঠন দেওয়া আছে। লক্ষ্য করো এই যে H3PO4, H3PO4 এর ক্ষেত্রে অর্থাৎ ফসফরিক অ্যাসিড, এর ক্ষেত্রে দেখা যাবে এই যে ফসফরাসটা ডিরেক্ট অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে, অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে, তার সঙ্গে হাইড্রোজেন যুক্ত আছে। এবারে দেখো এই তিনটে হাইড্রোজেনের এই বন্ডগুলো ভাঙবে, তাহলে এই বন্ধনগুলো ভাঙবে, ভাঙার সঙ্গে সঙ্গে তিনটে H+ নির্গত হবে, কারণ তিনটে H তীব্র তৈলাক্ত মৌল অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে, এই জন্য তিনটে H থেকে তিনটে H+ নির্গত হবে, তাহলে ক্ষারগারিতা কত হবে, 3 হবে। এখানে দেখো H3PO3, H3PO3 এর ক্ষেত্রে দেখা যাবে এটার নাম হচ্ছে H3PO2 আছে, এটা হচ্ছে হাইপোফসফরাস অ্যাসিড। আচ্ছা H3PO2, তারপরে আছে H3PO3, H3PO3 নাম কি, ফসফরাস অ্যাসিড। একটা হচ্ছে হাইপোফসফরাস অ্যাসিড H3PO2, H3PO3 হচ্ছে ফসফরাস অ্যাসিড। তাহলে এখানে দেখো H3PO3 এর ক্ষেত্রে গঠনটা দেখতে পাচ্ছ, ফসফরাসের সঙ্গে ডিরেক্ট একটা হাইড্রোজেন যুক্ত আছে, তাহলে এই হাইড্রোজেন কিন্তু কখনো এই ফসফরাস এই বন্ধনটা ভেঙে যেতে পারবে না, কারণ ফসফরাস তীব্র তৈলাক্ত মৌল নয়। এই দুটো হাইড্রোজেন যেহেতু অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে, এগুলো বেরিয়ে যাবে, কিন্তু এই বন্ডটা কখনো ভাঙা সম্ভব নয়, কারণ ফসফরাস তীব্র তৈলাক্ত মৌল নয়, তার সঙ্গে হাইড্রোজেন ডিরেক্ট যুক্ত আছে। এরপরে চলে আসো এখানে হাইপোফসফরাস H3PO2, এখানে দেখতে পাচ্ছ এই একটা হাইড্রোজেনই কেবলমাত্র অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে, আর দুটো ডিরেক্ট ফসফরাসের সঙ্গে যুক্ত আছে, তাহলে এই দুটো অ্যাসিডিক হাইড্রোজেন নয়, কারণ এই দুটো H+ আয়ন হিসাবে নির্গত হতে পারে না। কোনটা পারবে, অক্সিজেনের যেহেতু তৈলাক্ত মৌল তার সঙ্গে যুক্ত হাইড্রোজেন, মানে এই বন্ধনটা ভাঙবে, একটা H+ আয়ন নির্গত হবে, তাহলে এখানে ক্ষারগারিতা কত বলবো, 1 বলবো। এরপরে চলো ক্ষার বা ক্ষারকের তুল্যাঙ্ক বা নির্ণয়ের সূত্র। দেখো ক্ষার বা ক্ষারকের তুল্যাঙ্ক বা ঠিক অ্যাসিডের মতো একদম একই রকম, এখানে শুধু আণবিক ওজন উপরে থাকবে, শুধু কিটা চেঞ্জ হবে। তার অ্যাসিডের ক্ষেত্রে ছিল ক্ষারগ্রাহিতা, এখানে হবে অম্লগ্রাহিতা। অম্লগ্রাহিতা কাকে বলা হবে, অম্লগ্রাহিতা হচ্ছে একই রকমের কন্ডিশন, জলীয় দ্রবণে ক্ষার যতগুলি OH- আয়ন ত্যাগ করবে তার সংখ্যাকে বলা হবে ওই ক্ষার বা ক্ষারকের অম্লগ্রাহিতা। দেখো অম্লগ্রাহিতাটা কি, আগে আণবিক ভর বাহিতার অম্লগ্রাহিতা, এটা হচ্ছে ক্ষার বা ক্ষারকের তুল্যাঙ্ক বা নির্ণয়ের সূত্র। অম্লগ্রাহিতা কাকে বলা হবে, একটি ক্ষার জলীয় দ্রবণে যতগুলি OH- আয়ন দেয় তার সংখ্যাটাকে বলা হবে কি, অম্লগ্রাহিতা। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড কিরকম ভাঙবে, Na+OH-, তাহলে এই একটা OH- আয়ন জলীয় দ্রবণে ত্যাগ করছে, এই জন্য সোডিয়াম হাইড্রোক্সাইডে তার এটা ক্ষার, তার অম্লগ্রাহিতা কত। আর ক্ষার কাকে বলা হবে, আরএনএস কনসেপ্ট অনুযায়ী জলীয় দ্রবণে যে পদার্থ OH- আয়ন ত্যাগ করে সেটা হচ্ছে ক্ষার। তাহলে এখানে দেখো OH- আয়ন যেহেতু একটা ত্যাগ করছে, এই জন্য অম্লগ্রাহিতা কত, 1, কারণ যতগুলি OH- আয়ন জলীয় দ্রবণে ত্যাগ করবে সেটাই ক্ষারের অম্লগ্রাহিতা, এই জন্য অম্লগ্রাহিতা 1। আর তার আণবিক ভর হচ্ছে 40, কারণ সোডিয়ামের 23 প্লাস অক্সিজেনের 16 প্লাস হাইড্রোজেনের 1 যোগ করো 40 হয়ে যাচ্ছে, তাহলে তার আণবিক ওজন উপরে বসিয়েছি, নিচে অম্লগ্রাহিতা 40 হয়ে গেছে। এরপরে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কিভাবে ভাঙবে, ভাঙাটা শিখিয়েছিলাম প্রথমের ভিডিওতে, একদম দেখে নেবে। তাহলে নিজের জুতার সামনে এখানে দুটো আছে, একটা ক্যালসিয়াম মৌল আছে আর OH মূলক আছে। ক্যালসিয়ামের ক্ষেত্রে নিজের জুতার সামনে 1, মানে 1 দেওয়া দরকার নেই, বান্ধবীকে OH, তার জুতো কত 2, তার জুতো মাথায়, তাহলে Ca2+, যেহেতু ক্যালসিয়াম ধাতু। OH এর ক্ষেত্রে দেখো OH এর জুতো কত 2, সামনে তার বান্ধবীকে Ca, তার জুতো 1, তাহলে যেহেতু অধাতব এই জন্য -2OH Ca2+, 2OH-, তাহলে কটা আয়ন দিচ্ছে, দুটো OH- আয়ন দিচ্ছে, তাহলে যতগুলি জলীয় দ্রবণে OH- আয়ন দেয় সেটা তার অম্লগ্রাহিতা, এই জন্য তার আণবিক ভর 74 বাই অম্লগ্রাহিতা 2, অ্যান্সার হচ্ছে 37। এবারে 74টা কিভাবে আসছে, ক্যালসিয়ামের পারমাণবিক ওজন 40 আর OH এর পারমাণবিক ওজন এখানে যোগ করতে হবে, কত হচ্ছে 16 + 1 17, 17 দুগুণে কত 34, তাহলে যোগ করো 74 হচ্ছে। এইটা যোগ করে তাকে 2 দিয়ে গুণ করতে হবে, যেহেতু OH এর হোল 2 রয়েছে, তাহলে অক্সিজেনের 16 আর হাইড্রোজেনের 1, টোটাল কত হচ্ছে 17 × 2 34, 74 হচ্ছে, তাহলে এখানে কত 37 বেরিয়ে গেল। এবারে দেখো লবণের তুল্যাঙ্ক বার, তাহলে অ্যাসিড হলো, মৌল হলো, মূলক হলো,
এরপর আসছি ক্ষার হলো, এরপর আসছি লবণের তুল্যাঙ্ক। লবণ দেখো, লবণের তুল্যাঙ্ক আবার কিভাবে পাওয়া যাবে? একই রকম সেম, আণবিক ভর ওপরে থাকবে আর নিচেরটা ভালো করে লক্ষ্য করো, নিচেরটা প্রত্যেকটা থেকে একটু আলাদা। ভালো করে দেখো, লবণে যে ক্যাটায়ন বা অ্যানায়ন তৈরি হবে, সেই ক্যাটায়ন বা অ্যানায়নের সংখ্যা ইনটু তার যোজ্যতা বা আধান, অর্থাৎ যোজ্যতা যেটাই আধান একই বলেছি, যা চার্জ মানে চার্জটাই যোজ্যতা আর চার্জ মানে আধান, তাহলে আধান যা হবে যোজ্যতা একই হবে। তাহলে যোজ্যতা বা আধান দেওয়া আছে, ক্যাটায়ন বা অ্যানায়নের সংখ্যা ইনটু তার যোজ্যতা, অর্থাৎ ক্যাটায়ন বসালে ক্যাটায়নের যোজ্যতা বসাবো, অ্যানায়ন বসালে অ্যানায়নের যোজ্যতা বসাবো। ক্যাটায়ন যদি বসাই নিচে সূত্রে তাহলে ক্যাটায়নের যোজ্যতা বসাবো বা ক্যাটায়নের চার্জ বসাবো, অ্যানায়ন যদি নিচে বসাই তাহলে অ্যানায়নের যোজ্যতা বসাবো বা অ্যানায়নের চার্জ বসাবো। দেখো Al2SO4 এর হোল 3 অ্যালুমিনিয়াম সালফেট, এটা কিরকম আয়নে ভাঙে? 2Al3+, আগে অ্যালুমিনিয়াম একটা মৌল, সালফেট একটা মূলক, লিখে দিলাম এর বান্ধবী এ আর এর বান্ধবী এ। তাহলে দেখো নিজের জুতা সামনে চলে গেল 2Al, বান্ধবী জুতো 3, তাহলে মাথায় উঠে যাবে 3+। এটা হচ্ছে ক্যাটায়ন যেহেতু ধাতু এই জন্য প্লাস চিহ্ন দিয়েছি। SO4 তার বান্ধবী অ্যালুমিনিয়াম, তাহলে নিজের জুতো সামনে, তাহলে 3 সামনে চলে গেল, SO4 বান্ধবী জুতো 2, তাহলে উপরে হয়ে যাবে 2-, যেহেতু SO4 অধাতব এই জন্য 2- দেওয়া আছে। নিজের জুতার সামনে বান্ধবী জুতো মাথায় হয়ে গেল, দুটো আয়না ভাঙা হয়ে গেল। এরপরে দেখো, এরপরে এখানে সূত্র বসাচ্ছি, তাহলে টোটালটার আণবিক ওজন বের করব। আণবিক ওজন বের করে দেখবে 342 হয়েছে। অ্যালুমিনিয়ামের 27, তাহলে 27 × 54 প্লাস সালফেট SO4 32 প্লাস 64 96, তার সঙ্গে 3 গুণ করো, 318 হাতে 1, 3 × 7 থেকে 28 288, তাহলে যোগ করো 288, 8 4 12 2 হাতে 1, 8 5 13 14 4 হাতে 1, 2 3 342 হচ্ছে। তাহলে উপরে 342 তার আণবিক ওজন বসিয়ে দিচ্ছি, নিচে 2 × 3, অর্থাৎ আমি ধরো এই ক্যাটায়ন ধরছি, ক্যাটায়নের সংখ্যা কত? দুটো Al3+ বেরিয়েছে, মানে দুটো ক্যাটায়ন বেরিয়েছে, তাহলে 2 সংখ্যা বসিয়েছি ইনটু 3, যে ক্যাটায়নটা তৈরি হয়েছে তার চার্জ কত? চার্জ 3, বা যোজ্যতা অ্যালুমিনিয়ামের কত? 3, তাহলে চার্জ 3 যেহেতু 3 বসানো হয়েছে, তাহলে 2 × 3 মানে 6, आंसर হচ্ছে 57। একই রকম ভাবে CH3PO4 এর হোল 2, একই রকম ভাবে দেখো CH3PO4 এর হোল 2 এটা কিভাবে হচ্ছে দেখো, তাহলে CH3PO4 এর হোল 2, এটার আগে আণবিক ওজন বের করতে হবে। ক্যালসিয়ামের পারমাণবিক ওজন 40, তাহলে আগে ক্যালসিয়াম বের করি, 40 × 3 120, তিনটা আছে ক্যালসিয়াম। ফসফেট, তাহলে PO4 এর হোল 2 আছে, আগে PO4 এর বের করব। ফসফরাসের 31 প্লাস একটা অক্সিজেনের 16, চারটা 16 4 64, তাহলে কত হচ্ছে 5 95। এবারে হোল 2 আছে মানে ইনটু 2 190, তার সঙ্গে 120 যোগ করতে হবে, তবেই কি বেরোবে টোটালটার আণবিক ওজন, টোটাল পারমাণবিক ওজন সমষ্টি মানে আণবিক ওজন 0, তাহলে 310 বেরোলো তার টোটাল আণবিক ওজন। 310 উপরে বসিয়েছি, নিচে 6 কি করে হচ্ছে? তাহলে ওই একই রকম ভাঙো আয়নে, একদিকে Ca আরেকদিকে PO4 মূলক, Ca মৌল, এর বান্ধবী এর বান্ধবী, তাহলে নিজের জুতার সামনে 3 সামনে বসছে, বান্ধবী জুতো 2 মাথায় বসছে, যেহেতু ক্যালসিয়াম ধাতু, প্লাস PO4 নিজের জুতার সামনে 2, বান্ধবী জুতো 3 মাথায়, তাহলে যেহেতু অধাতব মাইনাস। এবারে আগেরটাতে প্লাসে ধরেছিলাম অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, এবার মাইনাসে ধরে করছি দেখো, তাহলে কতগুলো মাইনাস আধান কটা, সংখ্যায় কটা? দুটো মাইনাস আধান PO4 3- দুটো আছে, তাহলে এখানে কত দেব? 2। চার্জ কত? যোজ্যতা বা আধান মানে চার্জ কত? চার্জ 3, তাহলে 2 × 3 দেখো 51.67 মিলিয়েছে। এবারে দেখো গ্রাম তুল্যাঙ্কের সঙ্গে মোল সংখ্যার একটা সম্পর্ক রয়েছে। গ্রাম তুল্যাঙ্ক কিভাবে বের করব? যে কোনো একটা পদার্থের তার সঙ্গে মোল সংখ্যার সম্পর্ক রয়েছে। যদি কোনো পদার্থের মোল সংখ্যা বের করতে বলে তার গ্রাম তুল্যাঙ্কের সঙ্গে কিভাবে বের করব তার একটা সম্পর্ক রয়েছে, লক্ষ্য এটা কাজে লাগে। তাহলে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা সমান কোনো পদার্থের ভর বাই তার তুল্যাঙ্ক ভার, সেটা গ্রাম তুল্যাঙ্ক সন্ধি হলে কোনো পদার্থ যতটা ভর দেওয়া আছে সেই ভর বাই তার তুল্যাঙ্ক ভার। এবারে তুল্যাঙ্ক ভার মানে কি? ভর বাই আণবিক ভর বাই এক্স, আণবিক ভর বাই এক্স। এবারে এক্স কথার অর্থ কি দেখো,
এক্স এর ক্ষেত্রে আমরা তুল্যাঙ্ক ভর সমান কি জানি, যে কোনো পদার্থের আণবিক ভর বা সংকেত ভর বাই এক্স। এক্স কথার অর্থ হচ্ছে অ্যাসিডের ক্ষেত্রে অম্লগ্রাহিতা, ক্ষারের ক্ষেত্রে ক্ষারগ্রাহিতা, মৌলের বা মূলকের ক্ষেত্রে যোজ্যতা, মানে নিচে যেটা বসানো হয় ওই টোটাল আণবিক ভর বা সংকেত ভর তুল্যাঙ্ক ভর সমান প্রত্যেকের ক্ষেত্রে কি পেয়েছি, মৌল বলো, অণু বলো, পরমাণু বলো, আয়ন বলো, ক্ষার, লবণ, প্রত্যেকের ক্ষেত্রে উপরে কি পেয়েছি, আণবিক ভর পেয়েছি। আর নিচে কি পেয়েছি, আণবিক ভর বা সংকেত ভর নিচে কি পেয়েছি, নিচে প্রত্যেকটার ক্ষেত্রে যখন অ্যাসিডের ক্ষেত্রে অম্লগ্রাহিতা, ক্ষারের ক্ষেত্রে ক্ষারগ্রাহিতা, মৌল বা মূলকের ক্ষেত্রে যোজ্যতা, আয়নের ক্ষেত্রে আধান, লবণের ক্ষেত্রে আধানের সংখ্যা ইনটু আধান। তাহলে কি হচ্ছে, নিচে যেগুলো পাচ্ছি সেইটাকেই বলা হচ্ছে এক্স। এক্সটা হচ্ছে এতগুলোকে বোঝাচ্ছে। তাহলে আণবিক ভর বা সংকেত হবে এক্স, এক্সটা এতগুলোকে বোঝাচ্ছে। এবারে ভর বাই আণবিক ভর ইনটু এক্স, এটা ক্যালকুলেশন করলে হচ্ছে। তাহলে ভর বাই আণবিক ভর, আমরা মোল সংখ্যা বা গ্রাম অনুসংখ্যা সমান কি জানি, কোনো পদার্থের ভর বাই তার আণবিক ভর। তাহলে পদার্থের ভর বাই আণবিক ভর মানে মোল সংখ্যা, তাহলে মোল সংখ্যা ইনটু এক্স। তাহলে সম্পর্ক কি বললাম, গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা সমান কোনো পদার্থের মোল সংখ্যা ইনটু এক্স। এক্স গুলো এইগুলো। তাহলে একটা উদাহরণ দেখো, CO প্লাস CO, এটা হচ্ছে কিউপ্রি অক্সাইড প্লাস H2, তার থেকে Cu প্লাস H2 কপার প্লাস জল উৎপন্ন হয়েছে। এখানে দেখো প্রত্যেকটার মোল কত, 1 মোল করে আছে। সবসময় কি বলেছি, সামনে যে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট বা সহগ থাকবে, সহগ মানে কি, যেগুলোকে সংখ্যা দ্বারা প্রকাশ করা হবে, যে কোনো রাসায়নিক বিক্রিয়া যেগুলোকে সংখ্যা দ্বারা প্রকাশ করা হবে সেগুলো হচ্ছে সহগ। যে কোনো বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের সংখ্যাকে বোঝাবে। তাহলে এগুলো এর আগে এর সামনে 1 আছে, এর সামনে 1, এর সামনে 1, এর সামনে 1, তাহলে প্রত্যেকটা 1 মোল করে বিক্রিয়া করছে। এটাও 1 মোল, এটাও 1 মোল, এরকম 1 মোল করে বিক্রিয়া করছে প্রত্যেকটা। সবসময় মনে রাখবে, এই মোল থেকে যদি তুল্যাঙ্কে যাই তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে দেখা যাবে একই গ্রাম তুল্যাঙ্ক প্রকাশ পায়। অর্থাৎ কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলি সমগ্রাম তুল্যাঙ্কর সঙ্গে বিক্রিয়া করে, মানে সমগ্রাম তুল্যাঙ্ক, এটারও গ্রাম তুল্যাঙ্ক যাই হবে, এরও গ্রাম তুল্যাঙ্ক একই হবে, এরও গ্রাম তুল্যাঙ্ক একই, এরও গ্রাম তুল্যাঙ্ক একই, মানে একই গ্রাম তুল্যাঙ্কে পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে বিক্রিয়াত পদার্থ তৈরি করে। এরপর দেখো ডুলং পেটিট সূত্র। ডুলং পেটিট সূত্রটা কি, সাধারণ উষ্ণতায় কোনো কঠিন মৌলের বেরিলিয়াম, বোরন, কার্বন, সিলিকন বাদে পারমাণবিক তাপ সর্বদা একই হয়, যার মান প্রায় 6.4। তাহলে সাধারণ উষ্ণতায় কোনো কঠিন মৌলের পারমাণবিক তাপ সবসময় একই হয়, যার মান হবে 6.4। পারমাণবিক তাপ মানে কি, আপেক্ষিক তাপ এবং পারমাণবিক ভরের গুণফল। তাহলে পারমাণবিক ভর এবং আপেক্ষিক তাপের গুণফলকে বলা হবে তোমার পারমাণবিক তাপ। তাহলে সূত্র দেওয়া আছে, এখান থেকে সবসময় জানবে আনুমানিক পারমাণবিক ভর পাওয়া যায়, কখনো প্রকৃত বা সঠিক পারমাণবিক ভর নির্ণয় করা যায় না। ডুলং পেটিটের সূত্র থেকে আনুমানিক পারমাণবিক ভর পাওয়া যায়, মানে যেটা আনুমানিক মান সেটা পাওয়া যায়। তাহলে আনুমানিক পারমাণবিক ভর সমান 6.4 বাই আপেক্ষিক তাপ, এটা হচ্ছে ডুলং পেটিটের সূত্র, যে সূত্রটা তোমাদের মনে রাখতে হবে, ম্যাথমেটিক্স ক্যালকুলেশনের জন্য কাজে লাগে। এরপর আছে সমাকৃতি সূত্র, এটাও ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের জন্য, এগুলো সূত্র হিসাবে কখনো পরীক্ষাতে আসে না, শুধু দেখে রাখবে, ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে লাগবে। ডুলং পেটিট সূত্রটা একটু দেখে রাখতে পারো, কিন্তু সমাকৃতি সূত্র পরীক্ষাতে অতটা ইম্পর্টেন্ট নয়, এটা শুধু ওই অঙ্ক করার জন্য, ম্যাথ করার জন্য দেখে রাখবে। দেখো কি বলা হচ্ছে, যদি এ মৌল কোনো একটা দুটো মৌলের মধ্যে এ আর বি ধরা হয়েছে, যদি দেখা যায় বি মৌল কাকে প্রতিস্থাপিত করছে, এ মৌলকে প্রতিস্থাপিত করছে, তাহলে বি মৌল এ মৌলের জায়গা দখল করছে। প্রতিস্থাপিত মানে কি, একটা মৌলকে হটিয়ে তার জায়গা দখল করা। তাহলে যে দখল করছে তাকে বলা হবে প্রতিস্থাপক, আর যাকে বের করে দিচ্ছে সে প্রতিস্থাপিত হয়ে যাবে। তাহলে এ প্রতিস্থাপিত এ মৌলের ভর, অর্থাৎ এ মৌলটা প্রতিস্থাপিত হচ্ছে, আর প্রতিস্থাপক বি মৌলের ভর। তাহলে এই বি মৌলটা প্রতিস্থাপক মৌল, এই দুটোর ভরের অনুপাত কার সঙ্গে সমান হবে, এ মৌলের পারমাণবিক ভরের বাই বি মৌলের পারমাণবিক ভর, এর অনুপাতের সঙ্গে সমান হবে। তাহলে প্রতিস্থাপিত এ মৌলের ভর বাই প্রতিস্থাপক বি মৌলের ভর সমান এ মৌলের পারমাণবিক ভর বাই বি মৌলের পারমাণবিক ভর। তাহলে প্রতিস্থাপক মানে কি, যে অন্য জায়গা দখল করছে, আর প্রতিস্থাপিত মানে কি, যাকে বের করে দিচ্ছে, সে হচ্ছে প্রতিস্থাপিত মৌলের ভর। এটা হচ্ছে সমাকৃতি সূত্র। তাহলে দেখো একটা উদাহরণ যদি নেওয়া যায়, ধরো সোডিয়াম নাইট্রেট প্লাস সিলভার
সোডিয়াম ক্লোরাইড NaCl প্লাস সিলভার নাইট্রেট এটার সঙ্গে বিক্রিয়া ঘটানো হচ্ছে, তাহলে AgCl প্লাস NaNO3 উৎপন্ন হবে, সিলভার ক্লোরাইডের অদক্ষে পড়ে যাবে। এখান থেকে দেখো তাহলে কে কাকে প্রতিস্থাপিত করছে, এখানে দেখো এই যে NaCl অর্থাৎ Ag তে কি ছিল, NO3 ছিল, কিন্তু NO3 কোথায় গেছে, N এর জায়গায় চলে গেছে। তাহলে এখানে কি হচ্ছে, Cl-টাকে বাইরে বের করে দিছে, তাহলে Cl এর জায়গায় NO3 বসে গেছে, এই জন্য NO3 যে বসছে, NO3 হচ্ছে প্রতিস্থাপক আর Cl কে বাইরে বের করে দিছে, এই জন্য Cl হচ্ছে প্রতিস্থাপিত। তাহলে প্রতিস্থাপক মানে কি, যে অন্যের জায়গা দখল করছে সে হচ্ছে প্রতিস্থাপক, আর যাকে বের করে দখল করছে সে হচ্ছে প্রতিস্থাপিত। এই প্রতিস্থাপিত মৌলের ভর বাই প্রতিস্থাপক মৌলের ভর সমান প্রতিস্থাপিত মৌলের পারমাণবিক ভর বাই প্রতিস্থাপক মৌলের পারমাণবিক ভর, এটা হচ্ছে সমাপকারী সূত্র। এটা ভালো করে দেখে রাখবে, এটা কেবলমাত্র ম্যাথ করার ক্ষেত্রে কাজে লাগে, আর বেশি কিছু এটা ইম্পর্টেন্ট নয়, মোটামুটি একটু লক্ষ্য করলেই চলবে। আচ্ছা, এরপরে দেখো পার্ট 2 মোটামুটি শেষ। এরপরে পার্ট 2 এর যত কোশ্চেন অ্যান্সার আছে পরের ডেটে পুরো একদম ভিডিওতে ডিসকাস করে আলোচনা করা হবে। সালের যত কোশ্চেন অ্যান্সার আছে একদম 1990 থেকে 2019 পর্যন্ত। আজকে মোটামুটি এই পর্যন্ত থাক, এরপর দেখো, চলো সবাই ভালো থাকো, থ্যাংক ইউ।